আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠান, আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মধ্যরাতের আয়োজন আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা তাদের মূল্যবান মতামত জানান গুরুত্বপূর্ণ খবরের বিষয়ে। আজ আমাদের সঙ্গে 3 জন অতিথি আছে দর্শক। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন আবু সাইদ খান, উপদেষ্টা সম্পাদক, দৈনিক সমকাল। আছেন সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক, বাংলা বিচিত্র। একই সঙ্গে তিনি রাজনীতি বিশ্লেষক। একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল খান, উপাচার্য, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আমরা আলোচনায় যাব, তার আগে কয়েকটি শিরোনাম দর্শকদের জানাতে চাই, যে বিষয়গুলি মূলত আমরা আলোচনা করতে চাই এই মধ্যরাতের আয়োজনে। করোনা ভাইরাস আরও 132 জন মারা গেছে গত 24 ঘন্টায়, শনাক্ত বেড়ে হয়েছে 8483। বেশ ভয়াবহ অবস্থা। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে গ্রেপ্তার হচ্ছেন 320 জন। অপ্রয়োজনীয় বাসা থেকে বের হয় 320 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকার পুলিশ। যুক্তরাষ্ট্র থেকে এলো মডার্নার 12 লাখ টিকা। সিনোফার্মার টিকাও আসছে রাতে। এগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। মৃত্যু ঠেকানোই বড় চ্যালেঞ্জ বলা হচ্ছে। সবার আগে বয়স্কদের টিকা নিশ্চিত করার তাগিদ দেওয়া হচ্ছে। মৃতদের 80%ই 50 ঊর্ধ্ব। শুরু থেকেই একই ধারা, বেশি আক্রান্ত 25 থেকে 34 বছর বয়সীরা। রোগী বাড়লে হাসপাতালে কুলাবে না, চাপ আসলে বাড়ছে। এবং অক্সিজেনের অভাবে 13 ঘন্টায় 7 জন মারা গেছে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল। শুরু করবো আবু সাইদ খান, আপনাকে দিয়ে। আবু সাইদ খান, সব মিলিয়ে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই, কেমন হচ্ছে লকডাউন আসলে? লকডাউন ঢাকাতে তো ভালোই হচ্ছে, বাইরের জেলাগুলো তো মোটামুটি লকডাউন, কিন্তু এটাকে ধরে রাখার দরকার। কিন্তু এখন তো লকডাউনের পাশাপাশি যে জিনিসটা করা দরকার সেটা হলো হাসপাতালের ক্যাপাসিটি বাড়াতে হবে, এবং সেখানে অক্সিজেনের ব্যাপারটা তো আপনি বোধহয় বগুড়াতে 13 জন মারা গেছে অক্সিজেন বলছিল। তো এইটা আমার কাছে মনে হয় যে অক্সিজেন এবং আইসিইউ এই ব্যবস্থাটি জোরদার করা দরকার। আগেই তো অনেক আগেই বলা হয়েছিল যে জেলা সদরগুলোতে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম গড়ে তোলা হবে, তো সেইটা কিন্তু এখনো বাস্তবায়িত হয় নাই। বহু জায়গা হয়তো সরঞ্জাম এসছে কিন্তু সেগুলো লাগানো হয়নি, এবং আইসিইউ বহু জায়গায় নেই, আইসিইউ সরঞ্জাম পড়ে আছে কিন্তু সেটা লাগানো হচ্ছে না। এমন ব্যাপারটা, এই অব্যবস্থাটা রয়ে গেছে, সমন্বয়ের অভাব আছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা সেটা হলো প্রবাসীরা, যারা এই করোনার মধ্যেও আমাদের অর্থনীতির, আমাদের রেমিটেন্সের প্রবাহ ধরে রেখেছে। তো তাদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, খামখেয়ালিপনা ছাড়া এটা কিছুই না। তো এখনো এরা স্বল্প শিক্ষিত, তো এদেরকে অনেক সময় হেল্প ডেস্ক করতে পারত মন্ত্রণালয়ের সামনে, মানে প্রবাসী কল্যাণ পক্ষ থেকে কিংবা যে কোনো সংস্থার পক্ষ থেকে এখানে 5-7টা 10টা হেল্প ডেস্ক করে তাদেরকে সহযোগিতা করতে পারত, কিন্তু সেটা না করে এখন তারা বলছে, তাদেরকে বলা হচ্ছে যে আপনি জেলায় ফিরে যান। তো তারা ঢাকাতে এসে বহুত কষ্টে, এখন তারা এই করোনার মধ্যে কিভাবে জেলায় ফিরে যাবে, এগুলো একটু বিবেচনা করা দরকার। এই অবিবেচকের মতো সিদ্ধান্ত বদল করা এর কোনো মানে হয় না। আমার মনে হয় এই ক্ষেত্রে একটা সমন্বিত এবং পরিকল্পিত ব্যবস্থাটার দরকার। লকডাউন জরুরি, সেই লকডাউনের পাশাপাশি আমাদের অন্যান্য যে সমস্যাগুলো রয়ে গেছে, ভ্যাকসিনের ব্যাপারটা একটা অচল অবস্থা তৈরি হয়েছিল, যা হোক বিলম্বে হলেও কিছু কিছু ভ্যাকসিন এসছে, কিন্তু এটা যথেষ্ট না। কেননা আমাদের বোঝা দরকার যে এখানে 18 কোটি মানুষের দেশ, 14 কোটি, 12 থেকে 14 কোটি লোকের ভ্যাকসিন লাগবে, এখানে 24 কোটি ডোজ ভ্যাকসিনের দরকার। জি, অবশ্যই আমরা ভ্যাকসিন নিয়ে নিশ্চয়ই আপনি বলবেন, আমরা একটু এই প্রসঙ্গেই থাকতে চাই। ভ্যাকসিন নিয়ে আমরা একটু পরে নিশ্চয়ই এই বিষয়ে আলোচনা করবো। সুভাষ সিংহ রায়, আপনাকে জানতে চাই, সুভাষ সিংহ রায়, লকডাউনে নিশ্চয়ই সবাই একমত হবেন। গতকালও অনেকে বলছিলেন যে করোনা ভাইরাস সংক্রমণের পরে যতগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে তার মধ্যে সেরা দিন গতকালকের কথা বলেছেন। আজকেও নিশ্চয়ই তারা একমত হবেন। যতটা পরিকল্পনা নেওয়া হচ্ছে, যেভাবে চেয়েছে সরকার হয়তো সেভাবে পারছে, কিন্তু একটা বিষয় সামনে আসছে, নিম্নবিত্ত মানুষ। নিম্নবিত্ত মানুষ নিয়ে কতটা পরিকল্পনা আপনি দেখছেন? সুভাষ সিংহ রায়। অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং 2 জন সহকথক তাদেরও সুস্বাস্থ্য কামনা করছি, দর্শকদেরও সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, আপনি একটি চ্যালেঞ্জের কথা আমার সামনে জি জি, যে যারা বিত্তহীন কিংবা একেবারে নিম্ন মধ্যবিত্ত পর্যায়ে পড়েন তাদেরও সমস্যায় পড়েছে, এবং তাদের খাবার যোগান দেওয়াও কিন্তু আমাদের খুব প্রয়োজন হয়ে পড়েছে। ঢাকায় যারা রিক্সা চালাচ্ছে তাদের মধ্যে অনেকেরই আমি হাহাকার দেখেছি, এবং গণমাধ্যমে তা উঠে এসেছে। এগুলো
আমাদের খুব দ্রুততার সাথে সমাধান করতে হবে। সুভাষ, আমি একটু যোগ করবো এই জায়গায়, ধরেন রিক্সা চালক এবার নিশ্চয়ই এটি ভালো সিদ্ধান্ত যে রিক্সাওয়ালারা রিক্সা চালাতে পারছেন, এর আগে তো রিক্সা চালানো বন্ধ ছিল। সেই জায়গায় ধরেন তারা 100 টাকা 200 টাকা ইনকাম করছে, কিন্তু এর বাইরে একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা ফুটপাতে চা বিক্রি করেন, এর বাইরে আপনার শ্রমিক আছেন, গণপরিবহন শ্রমিক আছেন, হকার আছেন, ফেরিওয়ালা আছেন, বস্তিবাসী আছেন, যারা দিন আনে দিন খাই একরকম। বস্তিবাসীর সংখ্যা বলা হচ্ছে যে 6.5 লাখ, ঢাকার যত বস্তি আছে এর বাইরে একটা বড় অংশের জনগোষ্ঠী আছে যারা দিন আনে দিন খায়, সেটি 10-15 লাখ বলা হচ্ছে যারা বিশেষজ্ঞ আছেন। সব মিলিয়ে এই যে বিশাল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী নিয়ে আসলেই কোনো পরিকল্পনার দরকার বলে মনে হয় কিনা? সরকার নিশ্চিত পরিকল্পনা করছেন এবং নানান ধরনের প্রণোদনার ব্যবস্থাপনাও সরকার গত 1.5 বছরের মধ্যে অনেকবার করেছেন। কিন্তু বাংলাদেশে 30,000-এর মতো জনপ্রতিনিধি আছেন। জনপ্রতিনিধিদের এখন দায়িত্ব রয়েছে। সারা বাংলাদেশে জনপ্রতিনিধিদের যদি কাজ করা শুরু করেন, যদি এখন থেকে শুরু করেন, আমার ধারণা আমাদের 15 দিন লকডাউন যদি আমরা করি, আমরা সেই ঝামেলাটা সামলে উঠতে পারবো। মানুষের খাবারটা খুব প্রয়োজন এবং মানুষের খাবার সংস্থান করাও খুব একটা জটিল কাজ বলে মনে হবে না আমার কাছে। এইটার দিকে সবার দিকে আমি দৃষ্টিপাত করছি, সাধারণ এই কাজটি করেন। কারণ যার যার এলাকায় সে যদি দায়িত্ব পালন করেন, শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থেকে জনপ্রতিনিধিরা কিংবা বিত্তবানরা, সামর্থ্যবানরা কোনো কাজ করবেন না, এটা তো হতে পারে না। এবং এই দুর্যোগের সময় এগিয়ে আসতে হবে। আমাদের দেশে বিত্তবানরা দয়াবান হন না। আমাদের দেশের বিত্তবানরা কিন্তু রতন টাটার মতন তারা কিন্তু তাদের সম্পদের একটা অংশ কিন্তু দান করে দেন না। আমাদের এখানে যে উদ্যোগগুলো আছে সারা বাংলাদেশে, কিছু কিছু উদ্যোগ আমরা তো গণমাধ্যমেও দেখেছি এবং আমরাও জানিও, সেগুলোকে আরো সম্প্রসারিত করা, সামাজিক সংগঠনগুলো দায়িত্ব পালন করা, রাজনৈতিক সংগঠনের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, আজকেই যুগান্তরে পড়ছিলাম যে বগুড়া সহ বিভিন্ন জায়গায় এবং পাবনাতে ছাত্রলীগের ছেলেরা কৃষকের ধান কেটে দিচ্ছে। এটা আজকেই গণমাধ্যমে এসেছে। এইগুলো উদ্যোগগুলো বাড়ানো প্রয়োজন এবং সকল রাজনৈতিক দল তাদের যার এতটুকু সামর্থ্য আছে সে ব্যাপারে কিন্তু তাদের কাজ করা উচিত। ধরেন মানে রাজনৈতিক দল কিন্তু সরকারের পক্ষ থেকে এই জায়গাটাই ন্যূনতম কোনো ব্যবস্থা রাখা উচিত ছিল বলে মনে হয় কিনা? এর আগে আমার যতটুকু মনে পড়ে যে 333 কিংবা এরকম নাম্বারে ফোন দিলে যে ফোন দেবে যার খাবার দরকার সে ফোন দিলে তার কাছে খাবার পৌঁছে যাবে। এবার সেরকমও কিছু আপনার চোখে পড়েছে কি? আপনি আগামীকালকে যখন এই অনুষ্ঠানে আপনি বসবেন, আপনি অনেকগুলো উদ্যোগ আপনি দেখতে পারবেন। আমি যতটুকু জানি এই উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে এবং এটা দৃশ্যমান হবে। এবং আমার মনে হয় না আমরা যদি 11 লক্ষ 12 লক্ষ কিংবা তার চেয়েও বেশি রোহিঙ্গাদেরকে খাবার সংস্থান করতে পারি, আমাদের সেই সামর্থ্য আছে। আমরা সামর্থ্যটাকে আমরা কাজে লাগিয়ে আমরা এইবারে দুর্যোগকালীন সময়ে আমরা এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে চাই। আর একটা ব্যাপার, আমাদের যে সংখ্যাগুলো যখন আমরা বলি, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমাদের আসলে সেই পরিমাণে জরিপ হয় না, আমাদের সাথে তথ্য নাই। ঢাকা শহরে কত মানুষ ভাসমান হিসেবে থাকে, কত মানুষ দুদিন বন্ধ হলেই আপনার ফেরিঘাটে মানুষের ভিড় হয় এবং তারা কি কারণে ঢাকায় আসেন, তাদের কর্মসংস্থানের পদ্ধতিটা কি, এগুলোর ব্যাপারে একটা তথ্য থাকা দরকার ছিল। আমার ধারণা পরিপূর্ণ তথ্য কিন্তু আমাদের সরকার কিংবা সংশ্লিষ্ট এই সংস্থাগুলোর কাছে নাই, যে কারণে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে বিলম্বিত হয়। আমরা সব সিদ্ধান্তই নিই, কোনো কোনো ক্ষেত্রে কিংবা দু একটি ক্ষেত্রে দেখি যে বিলম্বিত সিদ্ধান্ত আসে, কারণ আমাদের অনেক ক্ষেত্রে বিলম্বিত বোধোদয় ঘটে। এটাও আমাদের জন্য খুব দুর্ভাগ্যের বিষয়। আমরা মনে হয় আমরা এইবারে 15 দিনে যদি আমরা এই লকডাউনটি করি, আমরা যদি সবাই মিলে গুছিয়ে করি, কারণ মানুষ কিন্তু এবার সহায়তা করছে। এখন এই যে মানি না মানবো না এই বিষয়টা কিন্তু নাই, যেহেতু সরকার দৃঢ়ভাবে চেয়েছে যে এইবার এই লকডাউনটি খুবই কার্যকরী হোক। এটা আমরা গত 2 দিনে তা পর্যবেক্ষণ করতে পেরেছি। অর্থাৎ উদ্যোগ নিলে মানুষের কাছে সে জায়গাটা গেলে, বার্তা গেলে মানুষ সেটা গ্রহণ করতে বাধ্য হয়। অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল খান, আমরা একটু চট্টগ্রামের বাস্তবতা আপনার কাছ থেকে একটু জানতে চাই। চট্টগ্রামে আসলে কতটা কঠোর লকডাউন হচ্ছে, একই সঙ্গে চাপ কতটা আসলে স্বাস্থ্য ব্যবস্থার উপরে, সব মিলে একটু আপনার পর্যবেক্ষণ।
ধন্যবাদ পাবন। জি। আবু সাইদ খান ভাই যা বলছে, চিটং আমি একটু চিটং থেকে 30-40 কিলোমিটার দূরে গ্রামের বাড়িতে এখন আছি, কালকে ওখানে ছিলাম। যতবার হয়েছে এইবারের গতকালকে এবং আজকেও টেলিফোনে যত খবর পেয়েছি, সরকারের প্ল্যান অনুযায়ী এবং মানুষজনের সচেতনতা আগের তুলনায় অনেকটা বেড়েছে এই কারণেই যে সবসময় তো আমরা আপনারাও বলেন সবাই যে ভয় নয় সচেতনতা, ভয় নয় সচেতন হন, এটা তো গত 1.5 বছর চলে আসছে। কিন্তু আমার বিশ্বাস, আমার মনে হয় একজন চিকিৎসক হিসেবেও যে একটু ভয় পাওয়ার মানুষের প্রয়োজন ছিল বা আছে, যার জন্য সে নিজেকে প্রোটেক্ট করা বা অন্যকে প্রোটেক্ট করা। এবার যেহেতু একটু গ্রামাঞ্চলে, আমি এখন গ্রামে আছি, এই গত 1.5 বছরে আমি প্রায় গ্রামে থাকি, এরা কোনোদিন এই গত 1.5 বছরে কোনোদিন তাদেরকে বোঝানো যায়নি তার মধ্যে গ্রামে কোনো ইয়ে নাই, করোনা নেই। কিন্তু আমার এই এলাকার এই পাড়াতে, গ্রামের আমার এই ইউনিয়নের ভিতরে এই গত 10 দিন আমি এখানে আছি, রাতে এখানে চলে আসি, সেখানে আমি অনেক এফেক্টেড হয়। কালকে একজনকে আমাদের মসজিদের, এটা একটু সবচেয়ে ইম্পর্টেন্ট, মসজিদের ইমাম সাহেব আমার গ্রামের জি জি। ইমাম সাহেব গত 10 দিন শুনলাম উনি অসুস্থ, জ্বর নিয়ে পড়েছিলেন, এবং গত পরশু দুপুরে যখন ওনার শ্বাসকষ্ট হচ্ছে তখন এখান থেকে মাইক্রোওয়েভ দিয়ে 3 মেডিকেলে আমি পাঠিয়ে দিয়েছি, ওখানে অক্সিজেন স্যাচুরেশন প্রায় 60-এ নিয়ে আসছিল, এখন মোটামুটি মেনটেন করতে হচ্ছে। এই যে একটা ভয়, এই জন্য দেখি আমাদের গ্রামের বাজারগুলোতেও এই সচেতনতা, লোকজনের আনাগোনা এবং মাস্ক পরার হার অনেক বেড়েছে। যে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল খান, আপনি যেহেতু গ্রামে আছেন একটু স্পেসিফিক জানতে চাই, মানে আমরা ঢাকা শহরে দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক তৎপর, আসলে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাই খুব তৎপর, এবং প্রত্যেক মোড়ে মোড়ে যারা বের হয়েছেন তাদেরকে মোটামুটি জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে, কে আসলে কতটা জরুরি কাজে বের হচ্ছেন। গ্রামের অবস্থা আসলে কেমন, মানে গ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাজার, এই জায়গাগুলো আসলে? আমি আমার বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে আমি মিরসরাইতে আছি, চিটাগংয়ের পরে যান সীতাকুণ্ড, সীতাকুণ্ডের পরে মিরসরাই। ওইখানে যেমন গতকালকে একদম সকাল থেকে ওইখানে ইউনিয়ন পরিষদের, আমার গ্রামের ওখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ইউনো সাহেব, বিভিন্ন জায়গায় ইউনো সাহেব সহ ম্যাজিস্ট্রেট সাহেব সহ ওরা গোটা বাজার এই কালকে সকাল 8টা থেকে ওরা পরিদর্শন করেছে এবং ছিল, এবং সন্ধ্যা 5টা পর্যন্ত এই যতক্ষণ দোকান খোলা রাখার কথা এবং 5টার পরে সবকিছু বন্ধ করা, বাইরের লোকের বাজার মধ্যে ঘোরাঘুরি। এইবার আমি বলবো আমার গত 1.5 বছরের অভিজ্ঞতায় এবার ব্যতিক্রম, মানুষ অনেকটা, এবং মাস্কের ব্যবহার আগে ব্যবহার বললেই ছিল না ঢাকা এই গ্রামাঞ্চলে বাজারে, কিন্তু আমার নিজের চোখে দেখা আমাদের এই বাজার বেশ বড় বাজার, সেখানে অল্প কিছু লোক বিনা কাজে বা গ্রামে তো কিছু বেরোয়, কিন্তু মাস্ক আমি অ্যাটলিস্ট বলবো 80% মাস্ক পরা দেখেছি। সুতরাং আমি আশাবাদী এইবারের মনে হয় প্ল্যানিং এবং সবকিছুই সুভাষ সিংহরা যেটা বলছে, এই ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের সম্পৃক্ততা আমি কিন্তু গ্রামের থেকে এটা এই গত 2 দিন অবজার্ভ করতেছি। জি, অনেক ধন্যবাদ। আবু সাইদ খান, আমরা কথা বলছিলাম, সুভাষ সিং রায় বলছিলেন নিম্নবিত্ত মানুষ নিয়ে, নিশ্চয়ই আমরা আশা করি যে দ্রুত পদক্ষেপ আসবে। কিন্তু আমরা প্রথম দিকে দেখেছিলাম যে এরকম যখন ওই যে একটানা 66 দিন সাধারণ ছুটি ছিল, বিভিন্ন সময় আমরা দেখেছি যে ব্যক্তিগত উদ্যোগে কিংবা জনপ্রতিনিধিরা কাজ করেছেন, কিন্তু এবারের চিত্র আসলে কেমন, মানে কেনই বা সবাই খুব বেশি নিশ্চুপ থাকছে এই জায়গাটাই? সরকারের পক্ষ থেকেও আমরা মানে কোনো রকম নির্দেশনা এখন পর্যন্ত দেখলাম না। আবু সাইদ খান, এই জায়গাটা যদি একটু বলেন আসলেই কতটা সম্ভব সবাইকে সমন্বিতভাবে নিয়ে এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, এই যদি 14 দিনই আসলে লকডাউন থাকে কঠোরভাবে এইভাবে? বেসরকারি উদ্যোগ প্রয়োজন আছে, কিন্তু মূল দায়িত্বটা সরকারকে পালন করতে হবে। এবং প্রত্যেকটা, এখানে ধরুন যে হ্যাঁ সংখ্যা নিয়ে বিভ্রান্তি হতে পারে যে এটা 15 লক্ষ না 20 লক্ষ, কিন্তু এদের ঘরে খাবারটা পৌঁছে দিতে হবে, এবং এইটা পৌঁছে দেওয়া খুব কঠিন কিছু না। এবার মোবাইলের মাধ্যমেও খাবারটা তাদেরকে একটা নগদ টাকা কোনো দেওয়া যায়, কিন্তু এইসব উদ্যোগ আমরা দেখছি না। এটা সময়ের দাবি। আমার মনে হয় যে যদি কেউ অনাহারে থাকে, তার শিশুদের কান্না শুনে খেতে না পারে, শিশুরা যখন কাঁদছে তখন সে ঘরে তাকে রাখা যাবে না, ঘর থেকে বেরিয়ে পড়বে। অতএব এই জায়গাটা আমাদেরকে বিবেচনা করা দরকার। আর এটা একটা মানবিকও বটে, কেন তারা তো এদেশের নাগরিক, এদেশের
কল্যাণে, এদেশের উন্নয়নে তাদের ভূমিকা রয়েছে। তো তারা না খেয়ে থাকবে, তো বাংলাদেশ এখন আমরা মধ্য আয়ের দেশ বলে দাবি করছি, এই জায়গা থেকে তাদের প্রতি যেন এই ধরনের রাষ্ট্র যেন বিমতাসুলভ আচরণ না করে। আবু সাইদ খান, আরেকটা কথা অনেকে বলেন রাজনীতিবিদদেরই অনেকে বলেন যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা এখন অনেক ভালো, অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, এরকম 7 দিন 14 দিন মানে লকডাউন থাকলে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না, মানে একটা বড় অংশের মানুষের। কিন্তু আসলে কি এরকম বাস্তবতা, মানে 7 দিনও যদি লকডাউন থাকে কঠোর, আসলে না খেয়ে মানুষ মারা যাবে এরকম বাস্তবতা কি আসলেই আছে? না, নেই। বাংলাদেশ এই যে লোকদেরকে নিশ্চয়ই তাদের খাবার পৌঁছে দিতে পারে। এখানে উদ্যোগের অভাব, ব্যবস্থাপনার অভাব, এখানে সঠিক উদ্যোগ দরকার, ব্যবস্থাপনা দরকার। আর একটা জিনিস হয় কি, যে আমরা লকডাউন করি, কি কি পরিকল্পনা করতে হবে, সামগ্রিক পরিকল্পনাটা গ্রহণ করি। আবু সাইদ খান শুনতে পেয়েছেন? আমি যেটা জানতে চাচ্ছিলাম, আবু সাইদ খান যেটা জানতে চাচ্ছিলাম যে 7 দিন বা 14 দিন যদি আসলে এরকম লকডাউন থাকে, দিনমজুর মানুষও যদি বাইরে বের হতে না পারে, না খেয়ে মারা যাবে এরকম বাস্তবতা কি বাংলাদেশের আছে কিনা, অর্থনৈতিক যে বাস্তবতা বাংলাদেশের? ব্যক্তিত্ব না খেয়ে তো থাকতে হবে, ব্যক্তিত্ব অনেকের আছে যার কোনো সঙ্গতি নেই, কিন্তু রাষ্ট্র তাদের খাবার দিতে পারে। এখানে রাষ্ট্র তার স্থানীয় সরকারের মাধ্যমে কিংবা বিভিন্ন পদ্ধতিতে সে খাবার পৌঁছে দিতে পারে, খুব কঠিন কিছু না। এবং রাষ্ট্রের এই ব্যয় বহন করার ক্ষমতা আছে। এবং সুভাষ সিংহ রায় বলেছে 12 কোটি সে রোহিঙ্গাকে যখন আমরা 12 কোটি, জি হ্যাঁ, যখন আমরা মেনটেন করতে পারি, তাদের ভরণ পোষণ করতে পারি, তাহলে কেন আমরা এদেরকে পারবো না? নিশ্চয়ই এটা এই যে ঢাকা শহরে 15-20 লাখ এবং বিভিন্ন জেলা শহরে এবং গ্রাম পর্যায়েও আছে, তাদেরকে একটা তালিকা করে আমরা হতে পারে যে 50 লাখ থেকে 80-60-70 লাখ লোককে আমরা খাবার পৌঁছে দেওয়াটা সময়, কিংবা তাদের নগদ প্রণোদনা দেওয়া যেতে পারে। তো আমরা উপরের মানুষদেরকে যেভাবে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে যতটা উৎসাহী, কিন্তু আমরা নিচের মানুষদের ক্ষেত্রে ততটা কিন্তু রাষ্ট্র উৎসাহী না। কিন্তু সরকারের বাইরে যারা আছেন, উচ্চবিত্ত মানুষ, তারাই বা কেন এতটা চুপ? একই সঙ্গে যারা জনপ্রতিনিধি আছেন তাদেরও তো ব্যক্তিগত উদ্যোগ, কিংবা যারা সমাজের বিত্তশালী মানুষ আছেন, ধরেন একজন ওয়ার্ড কাউন্সিলর সেই ওয়ার্ডে যারা মোটামুটি টাকা পয়সাওয়ালা মানুষ, তাদের মাধ্যমেও তো একরকম ফান্ড ক্রিয়েট করে যারা নিম্নবিত্ত মানুষ তাদের খাবারের সংস্থান করতে পারেন। এই উদ্যোগগুলো কেন এত অভাব দেখা যাচ্ছে? মানে কোন উদ্যোগই, জি আবু সাইদ খান, সবকিছুই যেন এই উদ্যোগগুলো নেই, কেবলমাত্র রাষ্ট্রের উপর সবাই তাকে এক, কিংবা এখানে সমাজসেবার একটা বাণিজ্যিকরণ হয়েছে, এনজিওর মাধ্যমে সমাজসেবার একটা বাণিজ্যিকরণ হয়েছে, যে সমাজসেবা মানেই হচ্ছে এনজিও, এবং সমাজসেবা মানে হচ্ছে বাইরের ফান্ড আসবে, এবং সেই ফান্ড যখন না আসে তখন আর সমাজসেবা থাকে না। তো বাইরে থেকে ফান্ড বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে আমার কাছে মনে হয় যে এখানে নিজস্ব উদ্যোগে, এবং এটা আমাদের দেশে দীর্ঘদিন ধরে ছিল, মানুষ যারা ধনাঢ্য ব্যক্তি তারা, এবং যারা বিভিন্ন পর্যায়ে চাঁদা তুলে ইত্যাদি তুলে তারা এই দুর্যোগকে মোকাবেলা করতো, কিন্তু সেই কাজটা আমরা কিন্তু ইদানিং দেখছি না, এবং যার যার মতো করে আছে। তো আমার কাছে মনে হয় কি, যে এখানে ধনাঢ্য ব্যক্তি এবং অনেকেই তারা নিজেদেরকে ইমানদার দাবি করে, প্রতিবেশী অভুক্ত থাকলে তো তার ইমানও ঠিক থাকে না, অর্থাৎ তার নামাজও কবুল হয় না। এটা হচ্ছে ইসলামের বিধান। তো কিন্তু তারাও তো সেই দিকে নজর নেই, অর্থাৎ। এবং এখানে আপনি দেখবেন ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি কেউ এই ব্যাপারগুলো, এই যে গরিব মানুষ, অসহায় মানুষ যারা করোনার মধ্যে কর্মহীন হয়ে পড়েছে, তাদের দিকে নজর দেওয়ার লোকের খুব অভাব আমরা লক্ষ্য করছি। তবে এ ব্যাপারে আমি তারপরেও বলবো, হ্যাঁ, সেই উদ্যোগগুলো আমরা আশা করি, কিন্তু প্রধানত দায়িত্ব রাষ্ট্রকে, এবং এটা রাষ্ট্রের কর্তব্য। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার সমস্ত মানুষ যাতে নিশ্চিন্তে আহার পেতে পারে, কাজ পেতে পারে, আহার পেতে পারে, তো সেই ব্যবস্থাটা রাষ্ট্র করতে হবে, এবং কোন পদ্ধতিতে করবে সেটা আলোচনা বিষয়। অনেক ধন্যবাদ সুভাষ কুমার, আপনিও কিছুক্ষণ আগে বলেছেন এই বিষয়ে আরেকটু যদি বলেন যে জনপ্রতিনিধিরাই বা তার জনগণ, তার যে ভোটার, তাদেরকে কতটা ওন করছে এই সময়ে? জনপ্রতিনিধিরা যারা কাজ করছেন তাদেরকেও আমাদের ধন্যবাদ দিতেই হবে, কাজ তো করছেনই। জি, কিন্তু আমার মনে হয় যে কাজটা আরো সমন্বিত ভাবে করা দরকার, এবং যার যার সামর্থ্য আছে, শুধু সরকারি ফান্ডের মধ্যে যে তাকিয়ে থাকেন, ধরুন 1 দিন 2 দিন দেরি হয়ে যাবে, নিজের উদ্যোগে কিন্তু দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে। আমি তো বলেছি যে ওই যে ভূপেন হাজরিকার সে বিখ্যাত গান আছে না, মানুষ মানুষের জন্য, আর সেখানে আছে একটি লাইন
যে একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না। এখন এই যে মানুষগুলো, যেই মানুষগুলো আজকে দারিদ্র সীমার নিচে আছে, কেননা গত 1.5 বছরে নতুন করে দারিদ্র সৃষ্টি হয়েছে, এটা তো আমাদের মানতেই হবে, যত পরিমাণই হোক না কেন, সে 2,56,00,000 হোক আর 1,46,00,000 হোক, তো সেইটা যেটাই হোক না কেন, সেই ব্যাপারে এই কারণে আমাদের উদ্যোগগুলো জরুরি। আমরা দেখেছি কেরালাতে যে সংগঠনটির কথা আমি প্রায় বলি, কুদুম্বাসনী, তারা প্রথম 6 মাসে ওই ভয়ঙ্কর সময় তারা প্রতিদিন 3 লক্ষ মানুষের আহার জোগাড় করেছিল এবং কমিউনিটি কিচেন তৈরি করেছিল। আমাদের এখানে এই উদ্যোগগুলো কিছু কিছু আছে। আপনি বরিশালে দেখেন, বাসুদের একটি মেয়ে মনীষা চক্রবর্তী, সে কিন্তু তার নিজের বন্ধু বান্ধব এবং নিয়ে সে কিন্তু অনেকগুলো কাজ কিন্তু আমরা গত কোভিডকালীন সময়ে, প্রথম ঢেউয়ের সময় কিন্তু আমরা দেখেছিলাম। আমি গতকাল রাতে আমি একটু বলি এই জায়গায়, গতকাল রাতে গাবতলীতে যাওয়ার সুযোগ হচ্ছিল কাজে লাইভ দেওয়ার জন্য। সেখানে দেখলাম যে একজন, মানে সে আগে হোটেল কর্মচারী ছিলেন, এখন হোটেলের মালিক, তিনি প্রতিদিন মানে দুপুর এবং রাতে 70-80 জন করে খাওয়ান, মানে যারা বলে যে আমার খাবার নাই তাদেরকে খাওয়ান। এই ছোট ছোট উদ্যোগগুলো আছে। আমি আশা করব যেন এটা আরো সম্প্রসারিত হয়। আর বিশেষ করে যাদের আপনি যেটা বললেন, যিনি কর্মচারী ছিলেন তিনি মালিকে পরিণত হয়েছেন, যারা এরকম লড়াই সংগ্রাম করে মানে একটু মধ্যবিত্ত হয় কিংবা নিম্ন মধ্যবিত্ত হয়, তাদের মধ্যে যে আকাঙ্ক্ষা থাকে, কিন্তু যারা খুব বিত্তশালী তাদের মধ্যে আকাঙ্ক্ষাটা খুব কম থাকে। কেননা মনে রাখা দরকার, এই কোভিডকালীন সময়ে আমরা অনেক 1.5 বছর আলাপ করেছি, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, বেহাল অবস্থা, অনেকে নাক ছিটকিয়েছেন, কিন্তু এই যে ধনী দরিদ্র নির্বিশেষে এই গত 1.5 বছরে তারা তো দেশের বাইরে যেতে পারেননি, তাদের চিকিৎসা কিন্তু বাংলাদেশে হয়েছে, সরকারি হোক বেসরকারি পর্যায়ে হোক, চিকিৎসা কিন্তু এখানেই নিয়েছেন। অতএব বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সামর্থ্য আছে, আমাদের অর্থনৈতিক সক্ষমতা আছে, অর্থনৈতিক ভঙ্গুরতার সূচকে আমরা জাতিসংঘের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অর্জন করেছি, আমরা অনেক ভঙ্গুরতা অনেক কমে এসেছে, মাথাপিছু আয় বেড়েছে, কিন্তু একজন একজনের কত সহায়তা করছে এটা কিন্তু খুব দেখবার বিষয়। এবং কাজী নজরুলের বিখ্যাত কবিতা আছে না, অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মূর্তিপণ। এই যে যাদের এই পরিস্থিতিতে পড়েছেন, যদি আমরা সবাই মিলে উদ্যোগ গ্রহণ করি, কোনোদিন কোনো বিষয় না, এবং আমরা যদি যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু মানুষের জন্য এগিয়ে আসি, সাহায্যের হাত বাড়াই, তাহলে আমাদের বন্ধন সুদৃঢ় হবে এবং এই যে করোনাকালীন সময়ের যে আমাদের দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। অনেক ধন্যবাদ। আমি আবার কিছুক্ষণের মধ্যে আপনার কাছে আসবো। আমি একটু অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল খান একটু আপনার কাছে আসবো। ইসমাইল খান, যেটি হচ্ছে যে ভোটের সময় তো জনপ্রতিনিধিরা খুব দোরগোড়ায় যান ভোট চাইতে, হ্যাঁ, এখন তো দুর্দিন, এখন কাজ করলে তো ভোটের কাজটা হয়ে যাওয়ার কথা, সেই কাজ আপনি গ্রামে কতটা দেখছেন? এই যে নিম্নবিত্ত মানুষ নিয়ে আমরা কথা বলছি, কোন রকম উদ্যোগ আপনার গ্রামে আপনি দেখছেন কিনা? ধন্যবাদ মামুন সরকার। আমি একটা দিন আপনি যেটা বলছেন জি, যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যা, ওই সুভাষ সিংহ রায় বলছে যে আমাদের ইকোনমিক ভালনারেবিলিটি, এইটাতে আমরা কতটা শক্ত আছি। আমরা তো গ্রস হিউম্যান ইন্ডেক্স গুলো, ডাক্তার হিসাবে আমাদের যে মানব সূচক গুলো, স্বাস্থ্য সূচক গুলো, এটা রিপিট করার দরকার না, আমরা সবাই জানি। জি, আমার মনে আপনি যে কথা বলছেন, বাংলাদেশ এখন যে অবস্থায় আছে, বিশেষ করে গ্রামের দিকে, শহরের কতগুলো যেগুলো আবিসাইদ ভাইও বলেছেন, এই বলেছেন শহরে যারা হকার এসে, এই গ্রামে আমি কিন্তু না খেয়ে আছে। আমি গত করোনার প্রথম ঢেউয়ে আমি একদম পুরোপুরি ক্লোজলি অবজার্ভ করেছি, এবং এখনো এমন কোনো ঘটনা, এমন কোনো কিছু এখানে দেখা যাচ্ছে না। সুতরাং তারা যে 1 সপ্তাহ খেতে পারে না গ্রামে, এই অবস্থায় কিন্তু গ্রামে বিরাজ করছে না। আমি জানি না, আমি চট্টগ্রাম অঞ্চলের কথা বলছি, হয়তো উত্তরবঙ্গের অবস্থা অন্যরকম হইতে পারে। আর দ্বিতীয় যেটা, সেটা আপনাকে মনে হয় যে সারা বাংলাদেশের সব গ্রামের অবস্থা এরকমই? না, আমি আমার এই জন্য বলছি, আমি তো অন্য দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের কথা বলতে পারবো না। আমি এইদিকে গ্রামের, চট্টগ্রাম এবং এইদিকে গ্রামের অবস্থা, আমি আমাদের গ্রামের কথা যদি বলি, তারা না খেয়ে, যেমন আমার যতটা একজন এই চিরো মেডিকেলের টিচার ছিলাম, ঢাকা মেডিকেলের প্রিন্সিপাল ছিলাম, এখন চিরো মেডিকেলের হয়েছি বলে এখন বাড়ির কাছে বলেই আমি রাতে এখানে চলে আসি।
এবং সব খোঁজখবর নিয়ে আমাদের বাড়ি সবসময় হেল্প করে। আমি কিন্তু এই গত করোনার ফার্স্ট ফেজেও এইবারও না খেয়ে আছে বা খাওয়ার চাচ্ছে ওরকম অবস্থা আমি গ্রামের মধ্যে দেখছি না। এবং 1 সপ্তাহ বা 2 সপ্তাহ কঠোর লকডাউন, গ্রামের মানুষ না খেয়ে থাকবে যে জিনিস আবু সাইদ থেকে জিজ্ঞেস করছেন, সেখানে কিন্তু আমি মনে করি শহর থেকে ভালো অবস্থায় আছে, এটাই আমি বলি। তবে ওই স্বাস্থ্য সচেতনতা যেটা, জি, এই এই যে ফেব্রুয়ারি 7 তারিখ থেকে এই যে টিকা দেওয়া, তখন যে একদম সরকার তো এরকম পার্শ্ববর্তী ভারতেও কোনোখানে হয় না, ওরা তৈরি করলো উপজেলা পর্যায়ে পর্যন্ত ভ্যাকসিনেশন। আমার চট্টগ্রামের 16টা আমার উপজেলা, 16টা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে হেলথ কমপ্লেক্সে ভ্যাকসিনেশনের ব্যবস্থা 2 মাস ধরে ছিল। কিন্তু আমাদের গ্রামে আমি হিসাব করে নিলাম তারা যে 5% লোকও ভ্যাকসিন নেয় নাই। এই অসচেতনতা এইখানে এই জিনিসটাই আমি যেটা বলছি, গত 1 বছরের বিশ্বাসটা ছিল করোনার একটা ভয়াবহ ব্যাপার, এই জিনিসটা গ্রামাঞ্চলে এতটা বেশি সচেতন অ্যাওয়ারনেস ডেভেলপ হয় নাই, করতে পারিনি আমরা। এটা এখন একটু সচেতনতা বেড়েছে, এবার যে এখন অনেক বেড়েছে। এবং আমি অ্যাটলিস্ট, এটা অন্য কারণও থাকতে পারে, আমার মিরেশ্বরাই থানা যদি আমি 16টা ইউনিয়ন আমি খবর নিয়েছি, প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যানটা কিন্তু সামনে অবশ্যই ইলেকশনও আছে, সেটাও কারণ হইতে পারে। আপনি যেটা বললেন হয়তো 3টে করোনার জন্য হচ্ছে না, সব চেয়ারম্যানরা সব বাজারগুলোতে তৎপর, তারা কাজ নিচ্ছে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শেষ বেলা নিশ্চয়ই একটু আপনার কাছে আসবো আবু সাইদ খান। এর মধ্যে আমরা ক্রাইসিস নিয়ে কথা বলছিলাম, সুখবর আছে, বাংলাদেশের এখন টিকা আসা শুরু হচ্ছে। আমরা এই কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার 12 লাখ টিকা এসেছে, সিনোফার্মার টিকাও রাতে আসছে। 2 দিনে 45 লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ, কালকেও টিকা আসবে শনিবার রাতে, এবং বলা হচ্ছে চলতি মাসে 1 কোটি টিকা বাংলাদেশ পেতে পারে, তেমনটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। কতটা আশাব্যঞ্জক আসলে করোনা প্রতিরোধে? আশাবাদী থাকতে চাই, তবে আমি আগেও বলেছি এটা যথেষ্ট নয়, আমাদেরকে আরো টিকা দরকার। সেখানে আমাদের কমপক্ষে 24 কোটি ডোজ টিকাটা দরকার। আর একটা হচ্ছে যে এখানে বিশেষজ্ঞ অনেকে বলছেন যে প্রতি বছরই টিকা দেওয়ার বিষয়ে এসে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব প্রোডাকশনে যাওয়া দরকার, সরকারের উদ্যোগও রয়েছে। আমার মনে হয় যে বাংলাদেশকে বিদেশের বাণিজ্যের উপর কিংবা বিদেশে থেকে আমদানির উপর নির্ভর করলে হবে না, বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এবং টিকা সক্ষমতা, একসময় টিকা বাংলাদেশে উৎপাদন হতো, মানে করোনা না অন্য টিকাগুলো উৎপাদন হতো। অতএব এখন বাংলাদেশে নতুন করে রাষ্ট্রীয় উদ্যোগে টিকা তৈরি করা, টিকা উৎপাদনের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। বেসরকারি উদ্যোগগুলোকে পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সহযোগিতা করা যেতে পারে, উৎসাহিত করা যেতে পারে। কিন্তু একটা বিষয় তো আপনি বলবেন, সেটি হচ্ছে যে আমরা তো এই যে ধরেন ভারত থেকে মানে টিকা আসা বন্ধ হওয়ার পরে একটা মোটামুটি একটা লম্বা সময় আসলে টিকা ক্রাইসিস হলো, এবং এটির পরে এবারই মোটামুটি বেশ অনেক টিকা আসছে একসঙ্গে 45 লাখ, এবং বলা হচ্ছে যে আরো 50 লাখ টিকা এই মাসের মধ্যেই আনার চেষ্টা করছে সরকার। এই জায়গাটাই টিকা কার্যক্রম তো একটু গতি পাবে, এবং সেই জায়গাটায় শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় সবকিছু মিলিয়ে একরকম পরিকল্পনা চলছে যাতে করে টিকা নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। এই জায়গায় মানে একরকম আশার সঞ্চার দেখেন কিনা? না, খানিকটা গতি পাবে, কিন্তু সামগ্রিকভাবে যে সব ছেলে মেয়েদেরকে, শিক্ষার্থী শিক্ষকদেরকে তো এই টিকা দেওয়া যাবে না। তো সেখানে তো আরো টিকার দরকার, আরো কয়েক লক্ষ টিকার দরকার। সেই টিকাগুলোকে আরো অনেক টিকা দরকার, আমি ঠিক এক্সাক্ট হিসাবটা বলতে পারছি না। তবে সেই জন্য টিকাটা আরো ব্যাপকভাবে আমরা টিকা পেতে পারি কিনা। তো আমাদের অনেক ক্ষেত্রে অনেক হিসাবটা, কিন্তু আমরা অনেক সময় হিসাবটা আমরা সঠিকভাবে করতে পারি না। যেমন কোভ্যাক্স একটা আন্তর্জাতিক আমব্রেলা, জাতিসংঘের একটা আমব্রেলা, তারা টিকা দেবে। তো কোভ্যাক্স হচ্ছে অন্যদের কাছে হাত বাড়িয়ে আছে, তারা টিকা পাওয়ার পরে তারপর আমাদেরকে টিকা দেবে। তো আমরা সেই আশ্বাসে পুরোপুরি বিশ্বাস করে ফেলি যে কোভ্যাক্স থেকে এত টিকা আসছে, কিন্তু এটার কোনো মানে হয় না। কেননা কোভ্যাক্সটা টিকা পাবে কি পাবে না সেটা নির্ভর করছে যে টিকাদাতা দেশগুলোর উপর। তো সেই সব জায়গায় আমাদেরকে আর একটু সচেতন ভাবে হিসাব করা দরকার। এবং আমরা একটা ভুল তো করেছি, একটা উৎসের উপর নির্ভর করেছিলাম, এটা আমাদের একটা ভুল হয়েছে। এখন আমাদের সবগুলো উৎসব
থেকেই টিকা সংগ্রহের চেষ্টা অব্যাহত জি, থাকবে। আমরা অনেক ধন্যবাদ। আমরা আশা করি নিশ্চয়ই সরকারের সে বিষয়ে ভাবছে। সুভাষ সিং রায়, এই জায়গায় একটু আপনার কথা শুনতে চাই। আসলেই আমাদের কত টিকা দরকার এবং সেই জায়গাটাই যেভাবে টিকা আসছে তাতে করে করোনায় কতটা স্বাভাবিক জীবন আমরা কবে নাগাদ ফিরতে পারবো টিকার উপর নির্ভর করে? আমি টিকা বিষয় নিয়ে যদি একটু কথা বলি, জি, আমি please. আপনাকে খুব স্পষ্ট করে বলতে চাই জি। যে বাংলাদেশ টিকা নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে টিকা আমদানির ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছিল। আমার সাথে হয়তো কারো কারো মিলবে না, কেননা ভারতও কিন্তু তার টিকা এখনো পর্যন্ত অনুমোদন পায় নাই। ভারতের যে ভারত বায়োটেকের যেটা কোভ্যাক্সিন, সেটা নিয়ে যারা ছাত্ররা গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদেরকে বলা হয়েছে এই টিকা দিয়ে কার্যক্রম হবে না, অর্থাৎ তোমাদেরকে ফাইজার বায়োনটেক কিংবা মডার্নার টিকা আবার নিতে হবে। জি, কারণটি হচ্ছে বাংলাদেশের আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে যে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ গিয়েছে, এটা প্রত্যাশা অনেক উঁচুতে গিয়েছে। 32তম দেশ, যে দেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছে, 57তম দেশ যে স্যাটেলাইট এই আকাশে উড়েছে। স্বাভাবিক কারণে প্রত্যাশা মাত্রাটা খুব বেশি, যে কারণে আমরা বলছি যে টিকা আমরা নিজেরা উৎপাদন করছি না কেন। এবং এমআরএনএ ভ্যাকসিন এবং যে ভ্যাকসিন গুলো এসেছে পৃথিবীতে, খুব বেশি টিকা কিন্তু পৃথিবীতে আসে নাই। উদ্যোগ নেওয়া হয়েছিল প্রায় 200টার উপরে। অর্থাৎ এই যে আমরা একটি সোর্সের দিকে নজর দিয়েছিলাম, তখনকার বাস্তবতায় এটাই ছিল একমাত্র পথ। কেননা সিনোভ্যাক সিনোফার্ম এখন যেভাবে সামনে এসেছে, তখন কিন্তু সেভাবে আসে নাই। আর যদি ওই সময় যদি আমরা এই চীনের এই দুটো টিকার দিকে আমরা ঝুঁকতাম, তাহলে আমাদের পণ্ডিত জন্যাই বলতেন যে জনস্বাস্থ্যের ক্ষতি হয়, যেটা কোনো অনুমোদন নাই কিংবা অনুমোদনের দিকে যাচ্ছে না, সেরকম টিকা আমরা কেন গ্রহণ করলাম। আপনি খুব ভালো করে জানেন যে বিশ্ব ব্যাংক এবং এডিবি যে 12,000 কোটি টাকা যে তারা যে বাংলাদেশের টিকা প্রকল্পে সাহায্য করার জন্য কথা দিয়েছে এবং তারা এগোচ্ছে, তারা বলে দিয়েছে যে তারা সাইনোফার্মের টিকার ব্যাপারে তারা অর্থ দিবে, কিন্তু আপনার স্পুটনিক ভির ব্যাপারে দেবে না, রাশিয়ার টিকার ব্যাপারে দেবে না, কেননা ওটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন হয় নাই। ওই সময়ের বাস্তবতার ফাইজার বায়োনটেকের টিকা আমরা আনতে পারতাম না, আমরা মডার্নার টিকা আনতে পারতাম না। আমাদের দুর্ভাগ্যজনক ভাবে ভারতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বন্ধ হয়েছে। আমি বলি কোভ্যাক্সের টিকার কথা যে বললেন আবু সাইদ খান ভাই, এই যে আজকে 20 লক্ষ টিকা কিন্তু কোভ্যাক্সের টিকা। আর কোভ্যাক্স যেটা বলা হচ্ছে যে বৈশ্বিক উদ্যোগ, অবশ্যই আমি বারবার যে কথাটি বলি, ভ্যাকসিন সামিটে মাননীয় প্রধানমন্ত্রী যেই বক্তব্য দিয়েছিলেন, সেটার পরিপ্রেক্ষিতে কোভ্যাক্স কিন্তু সম্প্রসারিত হয়েছে। সেই কোভ্যাক্সে টিকা 6,80,00,000 পাওয়ার কথা, কিন্তু আমরা যখন 7ই ফেব্রুয়ারিতে রোল আউট করলাম, তখন তারা দেখলো যে বাংলাদেশ নিজের সামর্থ্য আছে টিকা কিনবার, যে কারণে তারা প্রথম ঘানাকে 23 আমরা শেষ পর্যায়ে শেষ করবো প্লিজ। সেই জায়গায় বলছি, টিকা একটা কথা শুধু বলে রাখি, জোর দিয়ে বলি। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে সুভাষ সিং রায়, আবু সাইদ খান, সুভাষ সিং রায়, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল খান, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 নিউজরুম সংলাপ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিউজরুম সংলাপ। দেখা